খাবার টেবিলে বসে ভাইয়া কষে থাপ্পড় দিল। প্লেটে মাত্র হাত দিয়েছি, ভাবি আমার পাশে দাঁড়ানো। ভাবি ভাইয়াকে থামিয়ে দিলেন। আমি থাপ্পড় খাওয়ার পরেও খাবারে হাত দিয়ে খাবার খেয়ে নিলাম, কারণ এই খাবারের উপর রাগ দেখালে সারাদিন আর আমার পেটে খাবার জুটবে না। ভাইয়ার ইনকামের উপরেই আমি চলি। ভাইয়ের কষ্টের কারণেই কয়েক মাস ধরে দুবেলা খাবার খেতে পারছি। এখন দুই একটা ব্যাপার নিয়ে যদি না খাই তাহলে আমি খাবো কোথায়? বড় ভাই যে কোনো ব্যাপার নিয়ে ছোট ভাইকে শাসন করতেই পারে, তার জন্য ভাইয়ের উপরে রাগ দেখানো ঠিক হবে না। ভাইয়া সারাদিন অফিসে কষ্ট করে, তার মাথায় কত ধরনের প্রেশার, তা একটু রাগ ঝাড়তেই পারে। সব কিছুর পরেও ভাইয়া আমাকে ভালোবাসেন। আমার এই বেকার অবস্থায়ও ভাইয়া আমাকে খাওয়াচ্ছেন, এটাই অনেক বড় পাওয়া। ভাইয়া আজ আমাকে থাপ্পড় কেন দিলেন আমি তা ভালো করেই বুঝতে পেরেছি। অপরাধ করেছি বলেই ভাইয়া আমাকে শাসন করেছেন। গতকাল রাতে ভাবির কাছে 1000-2 টাকা চেয়েছিলাম। আমি জানি ভাবির কাছে টাকা আছে, সেই সুবাদেই টাকাটা চাওয়া। ভাবি আমাকে ডিরেক্ট না করে দিয়েছেন যে সে টাকা দিতে পারবে না। মাঝে মধ্যে ভাবির কাছ থেকে 50 টাকা বা 100 টাকা করে নেই, তাও অনেকদিন পর পর। যদিও আমার তেমন খরচ নেই বললেই চলে, বাজে আড্ডা বা চা সিগারেট কিছুই নেই আমার মাঝে। তবে মাঝে মধ্যে কিছু টাকার প্রয়োজন তো এমনিই হয়, একটু চলাফেরা তো করতে হয়। আমি ভাইয়ার কাছে টাকা চাই না কখনো। যদি ভাইয়া নিজ থেকে দেয় তাহলে সেটা রেখে দেই, প্রয়োজন পড়লে ভাবির কাছে টাকা চাই। আসলে ভাবি পছন্দ করে না ভাইয়া আমাকে টাকা দিক। ভাইয়া আমাকে টাকা দিলে ভাবি নানা ধরনের কথা বলে। এই তো সেদিন। এত বড় একটা দামড়া ভাই এখনো তোমার ঘাড়ে বসে খাচ্ছে, তুমি কিছু বলো না কেন? থাক, ও তো পড়াশোনা করতেছে, পড়াশোনার ফাঁকে 2-1 টিউশনি করায়, তাতেই হচ্ছে। পড়াশোনা শেষ করে ভালো একটা জব খুঁজে নিবে। হ্যাঁ, সবই তো হচ্ছে, তোমার টাকায় চলতেছে, তোমার খাচ্ছে, এভাবে আর কতদিন? কি করব বলো, ও তো আমারই ছোট ভাই, আর ও এখানের কলেজে পড়াশোনা করছে। আমার কাছে থাকবে না তো কার কাছে থাকবে? তুমি ওকে হোস্টেলে থাকতে বলো, আমার এসব ভালো লাগছে না। মন চাইলে বাইরে গিয়ে খেতে পারি না, ঘুরতে পারি না, বাসায় নিজের ইচ্ছা মতো চলাফেরাও করতে পারি না। তোমার ভাইকে রেখে তো আর বাইরে খেতে যেতে পারবো না। তোমার মন খারাপ হয় আরো কত কিছু। আর তাছাড়া আমি একটা মহিলা মানুষ, ইজিলি ভাবে চলা যায় না। কি বলো তুমি? আমার ভাই তো তোমারও ভাই, ওকে কোথায় রাখবো বলো? কোথায় রাখবে তা তুমি জানো, আমি বলবো কেন? তবে তোমার ভাইকে এ বাসায় রাখা চলবে না। আমি তাদের কথাগুলো দরজার অপর পাশ থেকে শুনছিলাম। সবেমাত্র টিউশনি শেষ করে বাসায় ফিরলাম। যেই কলিং বেল চাপ দিতে যাব তখনই কথাগুলো শুনলাম। মনে হচ্ছিল আমার বেঁচে থাকার কোনো অধিকার নেই। এত কথা শুনতে হবে আমার এই জীবনে? এখান থেকে বাসায়ও যেতে পারছি না। মা কত আশা করে আমাকে ভাইয়ের কাছে পাঠিয়েছেন। এখান থেকে হুট করে চলে গেলে বা ব্যাপারগুলো মা জানতে পারলে খুব কষ্ট পাবে। বাবা আর মা তারা দুজনে গ্রামের বাড়িতে থাকেন। ভাইয়া বিয়ে করার পরে তার শ্বশুরের সহযোগিতার সুবাদে ভালো একটা জব পেয়েছেন, মাইনেটাও মোটা অঙ্কের। ভাইয়া মাস শেষে মা এবং বাবার জন্য টাকা পাঠান, তাতে আমাদের সংসারে কিছুটা স্বস্তি মেলে। মায়ের কথায় আমি এই শহরের কলেজে ভর্তি হয়েছি। ভর্তিটা অবশ্য ভাইয়াই করিয়ে দিয়েছিলেন মায়ের বলার কারণে। কলিং বেল চাপ দেওয়ার পরে, দরজা খুলে দেওয়ার পরে আমি শুনেও না শোনার ভান ধরে আমার বিছানায় চলে গেলাম। ভাবি কিছুক্ষণ পরে এসে আমাকে আর ভাইয়াকে খাবার দিলেন। ভাবিও বসছে আমাদের সাথে খেতে। ভাইয়ার প্লেট থেকে মাছের মাথাটা আমার প্লেটে দিয়ে বলল, ছোট, পড়াশোনার কি অবস্থা? কোনো সমস্যা হচ্ছে না তো? না ভাইয়া, সমস্যা হবে কেন? তোমরা যেখানে আছো সেখানে সমস্যা হওয়ার কথাই আসে না। শোন, তুই কলেজের হোস্টেলে বসেই পড়াশোনা কর। তোর তো দরকার আছে ভালো রেজাল্ট করার, আর আম্মাও ভালোর জন্য পাঠালো। এখানে থেকে রেজাল্ট খারাপ হোক তা আমিও চাই না। ভাইয়া, আমিও ঠিক করেছি হোস্টেলে উঠব। ওখানে 3টা টিউশনিও পেয়েছি। কদিন ধরে ভাবছি তোমাদেরকে বলবো, কিন্তু তোমরা রাগ করো কিনা সেজন্য আর বলতে পারিনি। তাই নাকি? এটা তো ভালো। তাহলে আমি তোর কলেজে কথা বলে দিব। কোনো ধরনের সমস্যা হলো তো আমি আছি। আমি বুঝতে পারলাম ভাবি অনেক খুশি হয়েছে, আর ভাইয়াও বেঁচে যাবে ভাবির কথাগুলো শোনার থেকে। আমারও কিছুটা ভালো লাগছে, অন্তত তাদের ঘাড়ের বোঝা থেকে তো মুক্তি দিতে পারবো। খেয়ে থাকি না খেয়ে থাকি তা তো কেউ দেখবে না। কিন্তু বিপত্তি ঘটল। কোনো এক সমস্যার কারণে আমি কলেজের হোস্টেলে উঠতে পারলাম না। আরও কিছুদিন থাকতে হবে এই বাসায়। ভাবির কপাল যেন কুঁচকে গেল। আমি না যাওয়াতে তার যেন সমস্যা হয়ে গেল। সব কিছু বুঝি, কিন্তু আমার মতো ছেলেরা যে প্রকাশ করতে পারে না। আমার মতো ছেলেদের যে ভাইয়ের ঘাড়ের উপরে বসে খেতে হয়।
মধ্যবিত্ত ছেলেদের অনেক কিছু সহ্য করতে হয়। চাইলেই সবকিছু চাওয়া যায় না, চাইলেই সবকিছু পাওয়া যায় না, সবকিছু নীরবে মানিয়ে নিতে হয়। আমাদের মতো ছেলেদের কাছে বাবা মায়েরা অনেক কিছু আশা করে, আমাদের নিয়ে ভাবে, কিন্তু আমরা সামর্থ্যের কাছে হেরে যাই। আমরা চাইলেই আঘাত দিয়ে কিছু বলতে পারি না, কারণ তারা আমাদের কাছে অনেক কিছুই চায় ভালো একটা মানুষ হয়ে যেন। আমার ভাইয়া আটকে আছে ভাবির কাছে। ভাবি যেটা বলে সেটাই ভাইয়ার মানতে হবে। ভাবি যে আমার বাবা মাকে মাস শেষে কিছু টাকা পাঠায়, এটাই অনেক। কিছু বলতে গেলে সেই টাকাটাও পাবে না বাবা মা। অনেক কিছুই ভাবতে হয় আমাদের। আর 5 দিন পরে হোস্টেল উঠব, তাই চেয়েছিলাম বাবা মায়ের কাছে গিয়ে একটা রাত থাকতে। গতকাল আমি ভাবির কাছে এই কারণেই 2000 টাকা চেয়েছিলাম যে বাড়িতে যাব। অনেকদিন বাসায় যাওয়া হয় না, আর হোস্টেলে উঠলে আরো অনেক দিন লেট হবে বাসায় যেতে। আমি টিউশনি করে যে টাকাটা পেয়েছিলাম তা বাসায় পাঠিয়ে দিয়েছি, তাই আমার হাত ফাঁকা। কিন্তু টাকা চাওয়ার কারণে যে থাপ্পড় খেতে হবে তা বুঝতে পারিনি। আসলে দোষটা আমারই। ভাবি টাকা দিতে না চাওয়ায় আমার মুখ ফসকে বের হয়ে গিয়েছিল যে ভাবির ভাইকে 1000 টাকা দিতে পারলে আমাকে কেন 2000 টাকা দিতে পারবে না। এটা বলাই ছিল আমার অপরাধ। ব্যাগ গুছিয়ে ভাইয়ের বাসা থেকে চলে আসলাম। হোস্টেলে এসে কেমন জানি ভালো লাগছে না, কিন্তু পরক্ষণেই মনটা ভালো হয়ে গেল। কারণ আমাদের মতো ছেলেদের কিছু করতে হলে অনেক কিছু সইতে হবে, অনেক কিছুকে উপেক্ষা করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। সাময়িক বেদনা ক্ষতির কিছু না, বরং আমাদের অনেক কিছু শিক্ষা দিয়ে থাকে। আপনাকে বুঝলেই ভালো থাকা যায়।